চলেন তাহলে আমরা শুরু করি। এখন দেখেন এক্সেলে যখন আমরা ঢুকবো আমরা কিন্তু একদম একটা ফ্রেশ পেজ পাবো, একদম ফ্রেশ, ওইখানে কিন্তু কিছু নাই। তা আমরা হচ্ছে এক্সেলে যখন কাজ করতে যাই, এই যে এগুলা কিভাবে টেবিল টুবিল এগুলা নিচ্ছি এগুলো আমি আস্তে আস্তে দেখাবো, বাট আমি হচ্ছে আগে হচ্ছে ধরেন এক্সেলে যখন আপনি আসবেন আপনি কিন্তু একদম ফ্রেশ এইরকম একটা পেজ পাবেন। এই যে এখানে যে ট্যাব, এরকম কোনো ট্যাবই কিন্তু আপনি বা এই ধরনের কোনো কিছু পাবেন না। সো এই যে ফ্রেশ পেজটাতে আসছেন, দেখেন এই যে উপরের গুলো হচ্ছে এক্সেলের মেনু। এইখানে দেখেন আমি যখন যেটাতে ক্লিক করতেছি এগুলার এক একটা মেনুর আন্ডারে কিন্তু অনেক এখানে সাব মেনু আছে, এখানে অনেক অপশন আছে, এক একটার এক এক রকমের কাজ। এই যে পেজ লেআউট মেনু, এখানে দেখেন বিভিন্ন রকমের অপশন আছে। ফর্মুলাস, এইখানে বিভিন্ন রকমের অপশন। ডেটা, এখানে বিভিন্ন রকমের অপশন আছে। এবং এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এই সফটওয়্যারগুলোর একটা সুবিধা হচ্ছে কি, আপনি ধরেন কোন আইকনটা বা কোনটার কি কাজ আপনি জানেন না, আপনি হচ্ছে যেটা করবেন, ধরেন এই যে আমি কার্সার নিতেছি, ধরেন বি এর উপরে কার্সারটা নিলাম মাউসের, দেখেন ও কিন্তু আমাকে এই যে নিচে দেখেন সাদা রঙের একটা বক্সে ইনস্ট্রাকশন দিতেছে যে এই বি আইকনটার কাজ কি। এটার কাজ হচ্ছে বোল্ড, মানে এটা টেক্সটকে বোল্ড করা, বোল্ড করে ফেলে, মানে মোটা করে ফেলে টেক্সটটাকে। এটা শর্টকাট কি, কন্ট্রোল বি তে চাপ দিলে কিবোর্ড থেকে কন্ট্রোল, সাথেও কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি যদি বি তে চাপ দেন তাহলে হচ্ছে এটা বোল্ডের কাজ করবে। এখন কি রকম দেখেন, ধরেন আমি এখানে আমার নাম লিখলাম লিমন। এখন লিমন, এইখানে আমি এই যে সেলটা, এই যে দেখেন আমি যখন যেই সেলে ক্লিক করতেছি এই সেলটা সিলেক্ট হচ্ছে। এখন এই যে লিমন এই লেখা যে সেলে, এখানে আমি ক্লিক করে এখন যদি এই বি তে ক্লিক করি দেখেন এটা বোল্ড হচ্ছে। আবার এটা বোল্ড হয়েছে মানে এটা বিটা দেখেন সিলেক্ট হয়ে আছে, এই কারণে কিন্তু এটা ডার্ক কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। বিতে যদি আবার ক্লিক করে সিলেকশন উঠায় দিই দেখেন এটা নর্মাল হয়ে গেছে। তো এটা শর্টকাট কি লেখা ছিল, কন্ট্রোল বি। এখনো যদি আমি আমার কিবোর্ড থেকে সিটিআরএল মানে কন্ট্রোল বাটনটা প্রেস করে যদি বি তে চাপ দেই দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আবার এই সিটিআরএল মানে কন্ট্রোল বাটনটাতে চাপ দিয়ে ধরে যদি বি তে চাপ দেই তাহলে দেখেন আনবোল্ড হয়ে গেছে। এই যে আই, আই এ কার্সার নিলে কি আর লেখা আসতেছে ইটালি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস আই। আই আইকনটা দেখেন, আই এর লেখাটা কি একটু বাঁকানো না, তার মানে এটা ইন্ডিকেট করতেছে এটা সিলেক্ট করলে লেখাটা দেখেন একটু বেঁকে গেছে। আবার যদি আই এ ক্লিক করি লেখাটা সোজা হয়ে গেছে, ক্লিক করলে বেঁকে যাচ্ছে, সোজা হচ্ছে। ইউ, ইউর এটার কাজ কি, আন্ডারলাইন, কন্ট্রোল প্লাস ইউ হচ্ছে শর্টকাট। এই যে দেখেন লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, আমরা দাগ দেই না লেখার নিচে, ওই রকম। তো দেখেন এইখানে অনেক মেনু আছে, এই যে এগুলার এখানে দেখেন এতে এটা হচ্ছে টেক্সটের কালার, এই যে এতে যদি কার্সর নেই এটা হচ্ছে ফন্ট কালার, ফন্ট মানে হচ্ছে টেক্সট। এটা যদি অরেঞ্জ করে দেই দেখেন লেখা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন যেটাতে দিচ্ছি দেখেন সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে হচ্ছে সেল কালার। এটাতে যখন নিতেছি দেখেন যখন যেই কালারে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডের কালার সেটা হয়ে যাচ্ছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার এটা দেই, টেক্সটের কালার হোয়াইট করে দেই তাহলে দেখেন লেখাটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এতটুকু কি বুঝতে পারছেন? জি। এখন দেখেন এইখানে আছে এগুলো অ্যালাইনমেন্ট, অ্যালাইন লেফট, লেখাটা কিন্তু দেখেন এই যে সেলের লেফটে আছে। এখন যদি এটা অ্যালাইন মিডল মানে হচ্ছে অ্যালাইন সেন্টার, সেন্টারে দিলে মাঝখানে চলে আসছে। অ্যালাইন রাইট, রাইটে দিলে রাইট সাইডে চলে আসছে। আর এইটাকে দেখেন এই যে সেল কালারে প্রতিটা সেলের
এইখানে দেখেন এই যে রো, এখানে প্লাস একটা আইকন আসতেছে, এটা চাপ দিলে এটা বড় হচ্ছে, সেলটা দেখেন অনেক মোটা হয়ে যাচ্ছে। এখন যদি আমি এইখান থেকে এটা দেই, এই যে মিডল অ্যালাইন লেখাটা দেখেন মাঝখানে চলে আসছে, সেন্টার অ্যালাইন দিলে এটা একদম মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে টপ অ্যালাইন, টপ সাইডে চলে গেছে, লেফটে দিলে লেফটে, রাইটে দিলে রাইট, মিডল দিলে মিডল, সেন্টার দিলে সেন্টার, বটম অ্যালাইন দিলে হচ্ছে বটম, রাইট দিলে রাইট, লেফট দিলে লেফট। সো এইটা কি বুঝতে পারছেন আমরা অ্যালাইনমেন্ট করব কোথা থেকে? জি বেসিক্যালি এই কাজগুলাই কিন্তু এই যে এইখানে করা, যতটুকুতে ফরম্যাট করছি ততটুকু এই যে এইভাবে ক্লিক করে পুরাটা সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ড কালার এসে ধরেন এটা করে দিলাম, টেক্সটের কালার হচ্ছে এইখান থেকে যেটা করার সেটা দিয়ে দিলাম। আচ্ছা আরেকটা জিনিস এইখানে দেখাই, ধরেন এখানে আমি আমার নাম লিখি, ধরেন এই যে এই সেলটাকে আমি কলামটাকে একটু চাপায় দিলাম, নর্মাল যেভাবে ছিল সেইভাবে রাখলাম। এখন দেখেন তো লেখাটা কি দেখা যাচ্ছে? পুরা পুরা লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? এখন দেখেন এখানে একটা অপশন আছে র‍্যাপ টেক্সট, র‍্যাপ টেক্সটে যখন ক্লিক করলাম দেখেন লেখাটা কিন্তু ভেঙে নিচে চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না। তাইলে আমি একটু রো এর এখানে ক্লিক করে যে টেনে নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু ভেঙে নিচে চলে আসছে। আবার র‍্যাপ টেক্সট উঠাই দিলে কিন্তু এটা পাশাপাশি চলে গেছে। তাহলে র‍্যাপ টেক্সটের কাজ হচ্ছে লেখাটাকে ভেঙে একটা জায়গায় উপর নিচে নিয়ে আসা, বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি এই ব্লকটা আর এই ব্লকটা দুইটাকে একসাথে মার্জ করে ফেলতে, বা ধরেন এ বি সি এই তিনটা সেল পাশাপাশি হচ্ছে মার্জ করে একত্রে করে ফেলবো। এখানে এগুলা কিন্তু আলাদা আছে, তাইলে আমি তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, দেখেন মার্জ এন্ড সেন্টার। এখন দেখেন ক্লিক করতেছি পুরাটা কিন্তু একটা সেল, কিন্তু নিচে ক্লিক করলেই কিন্তু আলাদা, বাট এইটাতে ক্লিক করলেই পুরা তিনটা মিলে কিন্তু একটা সেল। সো এটা কি বুঝতে পারছেন কিভাবে আমরা মার্জ করলাম? জি ভাই, বাকিরা বুঝতে পারছেন? জি ভাই। এগুলা কিন্তু একদমই বেসিক জিনিস। আপু এটা বুঝতে পারছেন? আমি ইনবক্সে দেখতেছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো দেখেন এগুলা হচ্ছে একদমই বেসিক জিনিস। আর একটা জিনিস একটু দেখাই দেই, এক্সেলে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ছোট একটা বিষয়। মানে সেল বলে কোনটাকে, কলাম কোনটা, রো কোনটা, আর সেল সেল কোন সেলকে কি বলে। ধরেন আমি হচ্ছে কার্সারটা এই জায়গায় রাখলাম, আমাকে বলতে পারবেন এটা কোন কলামের কত নাম্বার রোতে আছে? তার আগে একটু বলেন যে কলাম কোনটা রো কোনটা হয়, নর্মালি কলাম কিরকম হয় আর রো কিরকম হয়? কলাম হচ্ছে আপনার উপরের পাশাপাশি যে লম্বা লম্বা যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম। আহ, কলাম হচ্ছে লম্বালম্বি। জি তাহলে বলেন তো এইখানে লম্বালম্বি কোনগুলা? লম্বালম্বি এখানে ধরেন আপনার এ তো একটা বি নাম সি, আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নামটা জানতে চাচ্ছি যে তাহলে লম্বালম্বি তার নাম এ কি? বি সি এবিসি, হ্যাঁ, এগুলো হচ্ছে কলাম। কলাম। আর রো কোনটা? রো হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ। তাহলে আমার এই যে কার্সারটা যে আমি এখন ক্লিক করলাম, এটা কোন কলামের কত নাম্বার রোতে আছে বলেন তো? তো জি কলামের জি রো এর আপনার 10 নম্বর কলাম। না,
ভাইয়া বলেন কলাম কি রকম হয়? কলাম কি লম্বা লম্বি হয় নাকি হরাইজন্টালি হয়? আমার 1 2 3 4 5 ভার্টিকালে হয়, ভার্টিকালে হয়। তাহলে আমাকে একটু দেখেন তো, ভার্টিকাল মানে কি? এই লম্বা না? জি তাহলে আমাকে বলেন যে এই লম্বার উপরে কি আছে? জি জি। তাহলে কলাম গুলা কি দিয়ে আছে? জি দিয়ে। জি মানে কি? এই যে কলাম আমি যদি লম্বা ধরি তাহলে দেখেন এই লম্বাটার উপরে কি আছে? এবিসিডি গুলা না? জি ভাই তাহলে একদম সিম্পলি মনে রাখবেন, এবিসিডি দিয়ে যা আছে সব হচ্ছে কলাম। আর রো কোনটা? হরাইজন্টাল, যেটা এই যে এইভাবে ফ্ল্যাট। এখন এইটার বরাবর কি আছে? 3। তাহলে কি ডিজিট গুলা কি এদিকে না? জি তাহলে রো গুলা কি দিয়ে হয় সব সময়? 1 2 3 4 ডিজিট দিয়ে। ক্লিয়ার এটা? তাইলে এখন এই যে আমি কর্নারে একটা সেলে ক্লিক করলাম, বলেন তো এটা কোন কলামের কত নাম্বার রোতে আছে? এম কলামের 11 নম্বর। হ্যাঁ, এম কলামের 11 নাম্বার রোতে। আর ওই ভাইয়া বলেন তো এটা কত নম্বরে আছে? একটু আগে যে বলতেছিলেন। যেটা আপনার এইচ রো এর 16 নাম্বার কলাম। এইচ রো এর না, আবার ঠিক করে বলেন। এইচ কলামের 16 নাম্বার রোতে। হ্যাঁ, এইচ কলামের 16 নাম্বার রোতে। এটা অবশ্যই মনে রাখবেন। এবিসিডি দিয়ে হচ্ছে কলাম, টেক্সট দিয়ে হচ্ছে কলাম, আর ডিজিট দিয়ে হচ্ছে রো। রো কারণ জিনিসটা হচ্ছে আপনার এইটা ম্যান্ডেটরি, এই কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকা। কারণ আপনি যখন এক্সেলে ফর্মুলা ফাংশন নিয়ে কাজ করতে যাবেন, আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আপনাকে সেল রেফারেন্স, মানে সেলগুলা নির্দিষ্ট করে দিতে হবে। যে যে আপনি যখন ধরেন হচ্ছে এইখানে আছে 6, এখানে আছে 10, এখন আপনি এইখানে ফাংশন বসাবেন, যোগ করবেন, আপনাকে তখন এইটা মেনশন করে দিতে হবে যে কোন কলামের কত নাম্বার সেলের সাথে কোন কোন কলামের কত নাম্বার রো যোগ হবে, তাই না? এখন আপনাকে যদি আমি ভার্বালি বলি যে ডি কলামের 13 নাম্বারের সাথে D13, আপনাকে যদি আমি এইভাবে লিখি যে D13 যোগ M21, এখন আপনাকে যদি আমি ভার্বালি বলি যে D13 এর সাথে M21 সেল যোগ করেন, এখন আপনার তো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি কিভাবে খুঁজে বের করবেন যে D13 কোনটা আর M21 কোনটা, তাই না? জি ভাই তাহলে এখন তো বলতে পারবেন যে D13 মানে কি বা M21 মানে কি, নাকি? জি হ্যাঁ, তার মানে হচ্ছে ডি কলামের 13 নম্বর রো এর সাথে এম কলামের 21 নম্বর রো যোগ হবে। সো এটা সেল রেফারেন্সটা ক্লিয়ার? জি ভাই জি জি এখন একটা জিনিস দেখেন, আমি ধরেন এই যে নিচে এসে এই সেলে ক্লিক করলাম। এখন একটা জিনিস দেখেন, এই যে বাম পাশের কর্নারে একটা বক্সের মধ্যে আমি কার্সর নিলাম, এটার নাম কি আসছে দেখেন তো? এইচ 74 নেম নেম বক্স। এই যে নেম বক্স, এই যে নিচে দেখেন ছোট্ট একটা নোট দেয়া আছে নেম বক্স। এই ছোট্ট বক্সটার নাম হচ্ছে নেম বক্স। এইখানে কি লেখা আছে? H74, মানে এইচ কলামের 74 নাম্বার রো। আমি যখন যেই সেলে কার্সর নিতেছি এইটা এইখানে লেখা আসতেছে, এইটাকে নেম বক্স বলা হয়। নেম বক্সের কাজ হচ্ছে আপনি যখন যেই সেলে কার্সর নিতেছেন ওই সেলের নামটা এখানে মেনশন করে দেয়। এইখানে আরো একটা ছোট্ট কাজ আছে, একটা ফাংশনের একটা টিপস আছে এখানে ছোট্ট নেম রেঞ্জের। এটা আরো কিছু পরে দেখাবো, কারণ এটা আপনারা এখন দেখাইলে কনফিউজড হয়ে যাবে। যখন ওই টপিকটায় আসবো তখন এটা দেখাইলে আপনার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরো একটা কাজ আছে, বাট এটা তো বুঝতে পারছেন যে এই বক্সটার নাম কি? বক্সটার নাম হচ্ছে নেম বক্স। এটার কাজ হচ্ছে কি আমি কখন কোন সেলে আছি এই সেলটাকে মেনশন করে দেয়া হচ্ছে। সো এটা ক্লিয়ার? আচ্ছা,
তাহলে দেখেন এখন আমি আসি কিছু বেসিক ফরম্যাটিং। এক্সেলে যখন আমরা কাজ করি, এক্সেলে আমরা নর্মালি কি কাজ করি, এক্সেলে আমরা ডাটাবেস দিয়ে কাজ করি। এমনও হয়তো আপনার কোনো ডাটাবেস থাকবে যে এক্সেল মানেই আমরা বুঝি আসলে যোগ বিয়োগ করা, গুণ ভাগ করা বা হিসাব নিকাশ করা। এটা আসলে পুরাপুরি সঠিক না। এক্সেলে হচ্ছে এমনও আপনার অনেক ডাটাবেস নিয়ে কাজ করা যায় যেখানে আসলে আপনার যোগ বিয়োগ গুণ ভাগের কোনো প্রয়োজনই নাই। হয়তো আপনার ইনফরমেশন আপডেট করা লাগবে, যে আপনার ধরেন এমপ্লয়ি ডাটাবেস আপনি করবেন। এখন এমপ্লয়ি ডাটাবেসে কি থাকে, আপনার এমপ্লয়ির আইডি নাম্বার থাকে। ধরেন আমি যদি স্টুডেন্ট ডাটাবেস বলি, যেহেতু আপনারা এখানে কেউ স্টুডেন্ট, সবাই মোটামুটি স্টুডেন্টই ছিলেন, যারা জব করতেছেন সবাই তো স্টুডেন্টই ছিলেন একটা টাইম। এখন একটা স্টুডেন্টের ডাটাবেস যদি আমি বানাই, একটা স্টুডেন্টের কি থাকে, তার একটা স্টুডেন্ট আইডি কার্ড থাকে, আইডি নাম্বার থাকে, যে তার রোল নাম্বার হোক বা রেজিস্ট্রেশন নাম্বার হোক, একটা নাম্বার থাকে, তার নাম থাকে, তার ডিপার্টমেন্ট থাকে, তার স্কুল থাকে, যে সে কোন স্কুলের আন্ডারে, তারপর ধরেন হচ্ছে সে তার সেমিস্টার কবে থেকে শুরু হয়েছে এইটা থাকে, তার বাবা মায়ের নাম থাকে, তার প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস থাকে, তার ফোন নাম্বার থাকে, তার গার্ডিয়ানের ফোন নাম্বার থাকে, তার হোম অ্যাড্রেস থাকে, হোম ডিস্ট্রিক্ট থাকে, যে তার জেলা কোনটা। তো এই টাইপের বিভিন্ন ইনফরমেশন থাকে। দেখেন এই ইনফরমেশন গুলো যখন আপনি একটা ডাটাবেস মেনটেন করতেছেন, এইটাও কিন্তু এক্সেলেই করে। তো এই শীটটাতে কিন্তু আমার যোগ বিয়োগ গুণ ভাগের কোনো কাজ নাই, বা এখানে অন্য কোনো ফাংশনের কাজ নাই। আবার যখন আপনি একটা অফিসে যাচ্ছেন বা একটা ব্যবসা করতেছেন, আপনার এখানে প্রতিদিনের সেলসের ডাটা রাখতে হচ্ছে, আপনার মার্কেটিং কস্ট রাখতে হচ্ছে, কোথায় কি খরচ করতেছেন, কোথা থেকে টাকা আসতেছে বা কোথা থেকে টাকা আসবে, আপনি ইন ফিউচারে কোথায় টাকা খরচ করবেন, মানে এখানে সব হচ্ছে টাকা পয়সার লেনদেন, বিভিন্ন রকমের হিসাব কিতাব। তো এক্সেলে আপনার সব রকমের জিনিস নিয়েই কাজ করে। বুঝতে পারছেন? জি ভাই। এখন দেখেন এক্সেলে হচ্ছে সব রকমের কাজ করে। কাজ করতে গিয়ে যে ইস্যুটা হয়, আপনি যদি বেসিক যেই ফরম্যাটিং গুলো কিভাবে করে এই জিনিসটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি খুব সুন্দরভাবেই আপনার শীটটাকে সাজাইতে পারবেন। বাট আপনি যদি বেসিক ফরম্যাটিং গুলো না জানেন, না বুঝেন, আপনি সুন্দর করে সবকিছু সাজাইতে পারবেন না। যেমন দেখেন এইখানে, এখন এইখানে আমি হচ্ছে ডেট কলামটাতে কাজ করতেছি। ডেট, ধরেন আজকে কত তারিখ, আজকে হচ্ছে 29 এপ্রিল 2024। এখন দেখেন আমি এটা লিখলাম। এক্সেলে কিছু সুবিধা আছে। সুবিধাটা কি, ধরেন আপনি একটা জিনিস লিখলেন, আমি একটু জুম করি, দেখেন এই যে দেখেন আমি সেলটাতে যখন ক্লিক করলাম, এই যে দেখেন নিচে ছোট্ট করে একটা স্কোয়ার আছে, এই যে ছোট্ট, আমি এখানে কার্সার নিলে দেখেন একটা প্লাস আইকন আসতেছে, প্লাস, দেখছেন? দেখা যায়? জি জি ভাই। কিন্তু আমি যখন এইখানে ভিতরে বা বাইরে নিতেছি, দেখেন এই প্লাস আইকনটা কিন্তু এইভাবে চিকন থাকতেছে না, এটা এই যে এইভাবে থাকতেছে। তো এই যে আমি যে নিচের কর্নারে যে প্লাস আইকন, এইখানে ক্লিক করে যদি আমি নিচে টান দেই, দেখেন কি আসছে, 29th এপ্রিল, 30th এপ্রিল, 31st এপ্রিল, 32nd এপ্রিল, 33rd এপ্রিল। এপ্রিল মাসের দিন আসলে কয়টা? 30টা। 30টা, কিন্তু চলে গেছে দেখেন 36 এপ্রিল, নাই। তার মানে আমার এখানে ফরম্যাটিং এর সমস্যা আছে, এই কারণে প্রপারলি ডেট অনুযায়ী যায় নাই। আমি এখন কন্ট্রোল জেড এ চাপ দিই, কন্ট্রোল জেড এ চাপ দিয়ে আমি আনডু করলাম। এখন আমি আমার কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরছি, আমার কিবোর্ডের এই যে CTRL এই বাটনটা আছে না আপনাদের সবার কিবোর্ডে, কন্ট্রোল, এই সেলে ক্লিক করে দেখেন আমি কন্ট্রোল বাটনে চাপ দিয়ে যদি এখন কর্নারে ধরে নিচে টান দেই, চেঞ্জ হয়েছে কিছু? না। কিছুই চেঞ্জ হয় নাই। আমি চাচ্ছি যে 29-এর পরে 30 এপ্রিল আসবে, এরপরে 1লা মে,
2nd মে 3rd মে এইভাবে আসবে, মানে বেসিক ডেট ফরম্যাট যেভাবে যায় ডেট ক্যালেন্ডার হিসাব করে, তো কিছুই আসলো না। কিন্তু আমি কিন্তু ডেটটা ঠিকই লিখছি, কিন্তু এটা তার মানে কি আমি যে ডেটটা লিখছি এটা কিন্তু কাজ করতেছে না ঠিক মতো নাকি? এখন আমি ম্যানুয়ালি লিখলে তো আমি লিখতেই পারি যে ম্যানুয়ালি লিখলে তো আমি লিখতেই পারি, তো আমার এখানে টাইম নষ্ট হইতেছে না। এক্সেলে কাজ করে যদি আমার টাইমই নষ্ট হয় তাহলে তো আসলে কিন্তু আপনার জন্য লস। এক্সেলে আমরা কাজই করি আমরা যাতে সময় বাঁচায়, খুব দ্রুত সময়ের মধ্যে যেন আমরা আউটকাম নিয়ে আসতে পারি। তাইলে আমি কি বুঝলাম, যেহেতু আমার এখানে নিচে কর্নারে ধরে টান দিয়েও হচ্ছে না, প্রপারলি ডেট আসতেছে না, আবার কন্ট্রোলে চাপ দিয়েও আসতেছে না, সো আমার এখানে ডেটের যে আমি লিখলাম এই ফরম্যাটিং এ ঝামেলা আছে। এখন একটা জিনিস দেখেন, এই যে আমি সেলগুলাতে ক্লিক করতেছি ডেট কলামে, যে কোনো সেলে ক্লিক করতেছি, এই যে এখানে দেখেন একটা অপশন, এই যে দেখছেন এই ছোট্ট একটা ব্লক, আমি কার্সার ঘুরাইতেছি যেখানে, এই ব্লকটার নাম কি? নাম্বার। দেখছেন? জি নাম্বারের এই ফরম্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট। এইখানে দেখেন আমি এইখান থেকেও দেখতে পারি, আবার এই যে দেখেন প্রতিটা বক্সের নিচে এই যে দেখেন ছোট্ট করে একটা আইকন আছে, দেখছেন? আমি নাম্বারের আইকনে ক্লিক করতে পারি। এইখানে ক্লিক করলে দেখেন জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে, ডেট আছে, টাইম আছে, পার্সেন্টেজ আছে, ফ্র্যাকশন আছে, সাইন্টিফিক বিভিন্ন ইয়া আছে মানে ডেসিমেল যেটা, টেক্সট আছে, স্পেশাল আছে, কাস্টম আছে। এখান থেকে আমি কাস্টম সেটিংস ঠিক করতে পারি। তাইলে আমি এখন কাজ করতেছি ডেট নিয়ে, এই যে ডেট, এইখানে দেখেন ডেটের বিভিন্ন রকমের ফরম্যাটিং আছে, মানে যেভাবে আমার এখানে ডেটটা শো করবে। এখন ধরেন আমি চাচ্ছি এই যে এই ফরম্যাটটা ইউজ করতে, 14 মানে হচ্ছে তারিখ থাকবে এইভাবে, মার্চ মাসটা হচ্ছে মাসের প্রথম তিনটা লেটার থাকবে, এখানে 12 মানে এটা হচ্ছে ইয়ার, ধরেন 2024 মানে এখানে 24 থাকবে। আমি চাচ্ছি আমার ডেটটা এই ফরম্যাটে থাকবে, অথবা ধরেন আমি এই ফরম্যাটটা চাচ্ছি যে মার্চ 14 2012 মানে মাসটা ফুল নেম ফুল পুরা থাকবে, ডেট থাকবে, ইয়ার থাকবে। আমি চাচ্ছি ডেট ফরম্যাট এইভাবে থাকবে, ওকে দেই, চেঞ্জ হয়েছে এইভাবে। এই যে দেখেন এইখানে কিন্তু ডেট চেঞ্জ হয়েছে, জেনারেলটা চেঞ্জ হয়ে ডেট ফরম্যাটে চলে আসছে, কিন্তু আমি ডেট ফরম্যাটটা যেইভাবে ক্লিক করছিলাম এইভাবে শো করবে। ওকে দেওয়ার পরে এটা কি এইভাবে শো করতেছে? করতেছে না। এক্সেল কখন কাজ করবে? যখন আপনি প্রপারলি ফরম্যাটিং ঠিক করবেন, তাকে প্রপারলি ইনস্ট্রাক্ট করবেন, তখন সে কাজ করবে, আদারওয়াইজ সে কাজ করবে না। এটা হচ্ছে এক্সেলের পলিসি। সো এখন কথা হচ্ছে ডেটটা তাইলে আমরা কিভাবে লিখলে এটা কাজ করবে। ধরেন আমি আমার এই যে ডেটের পুরা রেঞ্জ যেটা, এই যে ডেট, এই যে আমি একদম পুরা রেঞ্জ কতটুকু, এই যে ডি কলামের কত নাম্বার রো এটা বলেন তো? 2 নাম্বার রো। কিবোর্ডে আমি শিফটে চাপ দিয়ে ধরলাম, মাউসের স্ক্রল দিয়ে আমি নিচে নামলাম, শিফটে চাপ দিয়ে জাস্ট লাস্টের সেলে একটা ক্লিক করে দিলাম, দেখেন পুরাটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? পুরাটা সিলেক্ট করে আমি নাম্বার ফরম্যাটিং এ এসে পুরা এই যে সিলেকশন যতটুকু ডি কলামের 2 নাম্বার রো থেকে মনে হয় 40 বা 45 নাম্বার রো পর্যন্ত, এর মধ্যে যা থাকবে আমি পুরাটা চাচ্ছি এই ডেট ফরম্যাটে থাকবে, মাস আগে থাকবে, তারিখ থাকবে, তারপরে ইয়ার থাকবে। ওকে, আচ্ছা আমি এখন ফরম্যাটিং ঠিক করলাম, কিন্তু এখন আমার ডেটটা লেখার ওয়েটা ঠিক নাই। এখন কথা হচ্ছে আমি ডেট ঠিক করব কিভাবে? একদম সিম্পল ওয়ে দেখাই দেই। এই যে আমার কম্পিউটারের নিচে দেখেন, এইখানে দেখেন তো ডেট ফরম্যাটটা কিভাবে লেখা আছে, এই যে নিচে কিভাবে লেখা আছে বলেন তো?
4/29/2024। 4/29/2024 মানে কি? 4 কি? 4 মার্চ 29 তারিখ 2024। হ্যাঁ, তাইলে হচ্ছে আমি এইভাবে আমার এক্সেল কাজ করে হচ্ছে আপনার কম্পিউটারের মাদারবোর্ডে যেইভাবে সবকিছু সেট আপ করা সেইখান থেকে ইনস্ট্রাকশন নেয়। এখন আপনার কম্পিউটারে, এখন আমার কম্পিউটারে ডেট ফরম্যাটটা আছে এইভাবে, মাস আগে, তারপরে তারিখ, তারপরে বছর। কিন্তু আমি এখানে ডাইরেক্ট লিখে রাখছি 29 এপ্রিল 2024, এই কারণে সে ধরতে পারতেছে না। এখন আমি যদি এইভাবে দেই যে 4/29/2024, এখন দেখেন তো নিচ্ছে। জি আমি তো সেটিংসে গিয়ে এই যে নাম্বারের ফরম্যাটিং এ গিয়ে তো আমি এটাই দিছিলাম না, ডেট ফরম্যাটটা এইভাবে থাকবে। তাইলে আমি যখন এখানে আমার এই যে কম্পিউটারে যেইভাবে আসছে এইভাবে 4/29/2024 লিখলাম, এন্টার দিলাম, দেখেন নিয়ে নিচ্ছে কিভাবে এপ্রিল 29, 2024। বুঝতে পারছেন? জি এই যে এইটাকে বলে, এই যে লম্বা একটা বক্স আছে এখানে, আমার কার্সর আছে এখানে, এই পুরা বক্সটাকে বলে ফর্মুলা বার। আমরা এক্সেলের এই যে বিভিন্ন সেলগুলাতে, বিভিন্ন ঘরগুলাতে যে ফর্মুলা বা ফাংশন বা যে কোনো কিছু ইনপুট দেই, সেইগুলা হচ্ছে এই ফর্মুলা বারে শো করে। এখন দেখেন আমি যেইভাবে ইনপুট দিছিলাম ঠিক সেম সেই ইনপুটটা কিন্তু এই ফর্মুলা বারে শো করতেছে। দেখছেন? ফর্মুলা বারে কিন্তু এপ্রিল 29, 2024 এটা শো করতেছে না, ফর্মুলা বারে শো করতেছে আমি যেইভাবে ইনপুট দিছি সেইটা। এখন সুবিধাটা কি দেখেন, এখন আমি যদি এই যে কর্নারে ধরে নিচে টান দিয়ে নামায় নিয়ে আসি, দেখছেন 29 এপ্রিল, 30 এপ্রিল, এবারে মে মাস শুরু হয়ে গেছে। এইটুক ক্লিয়ার যে ডেট কিভাবে লিখবেন এক্সেলে? জি এই টানটা কি মানে কন্ট্রোল চাপ দিয়ে দিলেন না নরমালি দিলেন? দুইটাই দেখেন, আমি নরমালি টান দিলাম, নরমালি টান দিলে কি হইলো, ডেট চেঞ্জ হইলো। চেঞ্জ হয়ে যায়। এখন আমি কি কন্ট্রোলে চাপ দিয়ে টান দেই, এখন কি হয়েছে দেখেন, সেম আছে। সেম আছে। তাহলে ডেটের ক্ষেত্রে আমি যদি কন্ট্রোলে চাপ দিয়ে টান দেই তাহলে সে কাজ করবে না। ডেটের ক্ষেত্রে কন্ট্রোল চাপ ছাড়া, মানে জাস্ট একদম সিম্পলি কর্নারে চাপ দিলেই হয়ে যাবে। আবার দেখেন আমি যদি এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করে দেই, ও দেখেন এই যে আমার যতটুকু পর্যন্ত ফরম্যাটিং করা ছিল, যতটুকু আমার এই টেবিলটা করা, লাস্ট পর্যন্ত কিন্তু নিয়ে নিছে। দেখেন মে মাসের 31 দিয়ে জুন মাস শুরু হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই। ডাবল ক্লিক কেন করবেন? এখন ধরেন আমার এখানে ডাটা, এমপ্লয়ি ডাটা আছে কত, 38 নাম্বার রো পর্যন্ত। এখন যদি আমার এটা 3800 নাম্বার রো পর্যন্ত হইতো, 3800 পর্যন্ত ডাটা থাকতো, আমার পক্ষে কি এটা এইভাবে টেনে 3800 পর্যন্ত যাওয়া পসিবল? এইভাবে দেখেন কত সময় লাগতেছে, এই মাত্র 1000 ক্রস করলো। এত সময় কি আমার এক্সেলে দেওয়ার টাইম আছে? আমি সিম্পলি একটা ডাবল ক্লিক করব, আমার টেবিল যদি 3800 পর্যন্ত থাকে, ও এক টানে 3800 পর্যন্ত চলে যাবে, আপনার কিছু করা লাগবে না। বুঝতে পারছেন? তাইলে এটা হচ্ছে ডেট ফরম্যাট। আচ্ছা, আমাকে জাস্ট হাফ মিনিট টাইম দেন, আমি একটু পানি খেয়ে আসি। যে আছেন সবাই? জি আচ্ছা, তাহলে ডেটে হচ্ছে আপনারা এইভাবে কাজ করবেন। এখন একটা ফরম্যাটিং দেখাই নাম, টাকা পয়সার ক্ষেত্রে। এখন দেখেন আমি এখানে টাকা পয়সার অ্যামাউন্ট লিখে রাখছি, এগুলা সব টাকা। কিন্তু আমি যখন পুরা রেঞ্জটা এই যে সিলেক্ট করলাম, ফরম্যাটিং এর ঘরে কি লেখা দেখেন তো, জেনারেল।
জেনারেলটা বেসিক্যালি হচ্ছে টেক্সট ফরম্যাট, বুঝতে পারছেন? জি। জেনারেলটা হচ্ছে বেসিক্যালি টেক্সট ফরম্যাট। সো টাকা পয়সা আর টেক্সট মানে এবিসিডি দুইটা কি এক জিনিস? টাকা পয়সা তো সবসময় ভ্যালু মানে ডিজিট, তো এইটা টেক্সট তো এক জিনিস না, তাই না? নাকি? জি। আচ্ছা, তাহলে এখন আমি যদি এইখানে টাকা পয়সার মধ্যে যদি এখন টেক্সটের কোনো কিছু ইনপুট দেই, তাহলে এটা কাজ করবে? এটা কিন্তু কাজ করবে না। যেহেতু এটা টাকা পয়সা, তাইলে আমরা নাম্বার ফরম্যাটের এখানে গিয়ে এটাকে কারেন্সি করে দিব। কারেন্সি মানে কি? মুদ্রা না? টাকা পয়সাই তো বোঝায়। জি। কারেন্সি করে দিব। এখন কারেন্সিতে যখন ক্লিক করলাম, দেখেন এইখানে কিছু অপশন আসছে। প্রথম অপশনটা এইটা হচ্ছে কি? স্যাম্পল। স্যাম্পল মানে কি? নমুনা, যে কিভাবে শো করবে এটা ডিসপ্লে দেখাইতেছে এখানে। ডেসিমেল প্লেসেস টু। ডেসিমেল মানে কি বলেন তো? ডেসিমেল মানে হচ্ছে দশমিকের পরে যেই সংখ্যাগুলা থাকে সেইটাকে বলে হচ্ছে ডেসিমেল নাম্বার। এখন ডেসিমেলের প্লেসের এখানে 2 দেয়া আছে, তার মানে কি? দেখেন এই যে দশমিকটা, দশমিকের পরে দুইটা ডিজিট থাকবে। এখন আমি যদি এটা কমায় দিয়ে 1 করে দেই, দেখেন ডেসিমেলের পরে একটা সংখ্যা। 0 করে দিলে দেখেন রাউন্ড ফিগার। বাড়ায় যদি দেখেন ডেসিমেলের পরে 6 দিলাম, তার মানে দেখেন দশমিকের পরে 6 ডিজিট। এখন স্ট্যান্ডার্ড হচ্ছে কত ডিজিট রাখা? ডেসিমেল যদি আমি দেই, স্ট্যান্ডার্ড হচ্ছে 2 ডিজিট রাখা, তাই না? আচ্ছা, আর সিম্বল। সিম্বল দেখেন এই সাইনটা কিসের বলেন তো? খুবই কমন একটা সাইন। এটা কোন দেশের মুদ্রার সাইন? ইউএস। ইউএস ডলার। সিম্বলের এখানে যখন আমি ড্রপ ডাউনের এখানে ক্লিক করব, দেখেন এইখানে ওয়ার্ল্ডের যত কারেন্সি আছে সব কারেন্সি শর্ট ফর্ম বা আইকন এখানে আছে, বুঝতে পারছেন? দেখেন এই যে জার্মানি 3 রকমের ইউরো আছে। জার্মান, অস্ট্রিয়া, জার্মান জার্মানি, জার্মান হচ্ছে লাক্সেমবার্গ। তারপরে দেখেন ইউরো হচ্ছে আইরিশ, লাটভিয়ান, ইটালিয়ান। ইউরোরই দেখেন বিভিন্ন দেশ অনুযায়ী। তারপরে এই যে দেখেন বাংলা টাকা, দেখছেন? বাংলা, বাংলাদেশ, দেখছেন? জি। আমি যদি এইটায় ক্লিক করি, দেখেন এই যে টাকার সাইনটা আছে না, ওকে দেই, দেখছেন এটা কি টাকার সাইন লিখি না আমরা বাংলায় যখন লিখি? হ্যাঁ। আর ইংলিশে কি যখন লিখেন আপনি কি এই সাইন দেন ইংলিশে? বাংলা টাকা লেখার সময় আমরা এই সাইন দিই। ইংলিশের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? বিডিটি। তাহলে এই যে দেখেন নিচের দিকে যখন নামলাম, এই যে বিডিটি, বিডিটি মানে কি? বাংলাদেশ টাকা, এটা দেখছেন? জি। তা আপনার যেই দেশের টাকা পয়সার হিসাব, সেই দেশে শর্ট ফর্মই বা মুদ্রার আইকন এই যে এইউডি মানে কি? অস্ট্রেলিয়ান ডলার, নাকি? সব এইখানে পাবেন, বুঝতে পারছেন? জি। সব দেশের মুদ্রা এখানে পাবেন। তাইলে ধরেন আমি এটাকে বিডিটি করে দেই। আচ্ছা, এই তো গেল কারেন্সি। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই যে দেখছেন এই সেলটাতে ই কলামের 4 নাম্বার রো, বিডিটি 3000, এটা কি মাইনাস একটা সিম্বল দেখছেন সামনে মাইনাস? জি। আবার আচ্ছা, এখন এই যে দেখেন ফরম্যাটিংটা যে করলাম, এইটার সুবিধাটা কি দেখেন ফরম্যাটিং করে রাখলে? ধরেন এই 4টা সেলে আমি ক্লিয়ার করে দিলাম। এখন এইখানে ধরেন আমি লিখলাম 2300, এন্টার, দেখছেন? বিডিটি নিয়ে নিচ্ছে। কি কারণে নিচ্ছে? কারণ এই পুরা রেঞ্জটাকে আমি নাম্বার ফরম্যাটে কারেন্সি ফরম্যাটে সেট করে রাখছি। এইখানে ধরেন আমি দেই হচ্ছে মাইনাস
3750 দেখেন বিডিটির আগে মাইনাস চলে আসছে। এখন এইখানে দিলাম 8700, এইখানে দিলাম হচ্ছে 4100 মাইনাস। এখন আপনি বলেন তো নরমালি যখন আপনি দেখতেছেন, এই তো নরমালি তো এইভাবে দেখবেন 100% জুম, এই যে দেখেন নিচের জুম, এটা হচ্ছে এক্সেল শিট জুম, জুম ইন জুম আউট নরমালি থাকে 100%। এখন দেখেন তো 100%-এ আপনি যখন কাজ করবেন কোনটা মাইনাস আপনার চোখে পড়ে? চোখে পড়ে না। কিন্তু এই যে পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে যদি আমি এইখান থেকে এই যে কারেন্সি ফরম্যাট থেকে এই যে দেখেন এখানে নেগেটিভ নাম্বারস, এই যে সিম্বলের নিচে নেগেটিভ নাম্বারস মানে কি মাইনাস ভ্যালুগুলো আমি কিভাবে দেখতে চাচ্ছি? মাইনাস ভ্যালুগুলো আমি দেখতে চাচ্ছি যে টেক্সটের কালারটা রেড করে দিবে, এই যে এইটা বিডিটি 1234। আরেকটা আছে এই যে ব্র্যাকেটের মধ্যে থাকবে রেড কালার। এখন আমি যদি এই যে ব্র্যাকেটে ব্ল্যাক কালারই দেই, এটা কিন্তু চোখে পড়ে না। দেখেন ওকে দিলাম, নেগেটিভ ভ্যালুগুলো কিন্তু ব্র্যাকেটের মধ্যে, কিন্তু ব্র্যাকেটটা কি চোখে পড়ে সেম কালারে? এইটাও চোখে পড়ে না। কিন্তু আমি যদি নেগেটিভ কালারটাকে যে টেক্সটের কালার রেড করে দেই, এখন কি আপনি বলতে পারবেন আমাকে এখানে কোনগুলা নেগেটিভ ভ্যালু? এটা কি একদম ক্লিয়ারলি ভিজিবল না? সবাই কি ক্লিয়ার যে আমরা ফরম্যাটিংটা কিভাবে করব নাম্বারের? জি ভাইয়া। এখন দেখেন এইটা তো কারেন্সি গেল টাকা পয়সার ক্ষেত্রে, নাম্বারও ওই সেম। দেখেন এই যে নেগেটিভ নাম্বার ডেসিমেল কয়টা থাকবে, ইউজ সেপারেটর মানে কমা, কমা ইউজ করবেন নাকি? ওই যে 1000 লিখলে আমরা একের পরে কমা দেই, 10,000 লিখলে 10-এর পরে কমা দেই, 1 লাখ লিখলে একের পরে একটা কমা, পরে দুইটা শূন্যর পরে একটা কমা। আপনি কমা ইউজ করবেন নাকি? ইউজ না করলে সেপারেটর উঠায় দেন। সো কারেন্সি নাম্বার অলমোস্ট সেম। একটা আছে দেখেন অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের টাকা পয়সা লেখার ফরম্যাট কিন্তু হচ্ছে আমাদের ইন জেনারেল লেখার চেয়ে আলাদা। অ্যাকাউন্টিং এ দেখা গেছে যে ওরা কি করে, টাকাটা লিখে ওই কলামের এক সাইডে, আর টাকার ওই যে মুদ্রার নামটা, এটা বিডিটি হোক ডলার হোক, এই সাইনটা ওরা দেয় আরেকটু পাশে। অ্যাকাউন্টিংটা দিয়ে যদি আমি এখন ওকে দেই, দেখেন বিডিটিটা দেখেন কোন জায়গায়, আর টাকার অ্যামাউন্ট দেখেন কোন জায়গায়, মাঝে কিন্তু একটু গ্যাপ রাখতেছে না নাকি? রাখতেছে? হ্যালো? আচ্ছা, তো অ্যাকাউন্টিং ফরম্যাটে কাজ হচ্ছে এইটা। তাহলে আমরা কারেন্সিতেই চলে আসি, রেড কালার করে দেই। সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন ফোন নাম্বার লিখতে গিয়ে। দেখেন ধরেন আমি একটা র্যান্ডম ফোন নাম্বার লিখলাম, এন্টার দিলাম, জিরোটা কই? নাই, জিরোটা নাই। আবার আপনি যাচ্ছেন কান্ট্রি কোড সহ ফোন নাম্বার +88, এন্টার। ফোন নাম্বার কি হইছে? বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন, এখন ফোন নাম্বারের ক্ষেত্রে নাম্বার না, ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা কাস্টম একটা ফরম্যাট ইউজ করব। দেখেন আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, এই যে এফ কলামের 2 নাম্বার রো থেকে একদম 38 নাম্বার রো পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। সেটিংসে আসলাম, এইখানে আমরা নাম্বার না, এইখানে দেখেন এইখানে নাম্বার বা কারেন্সি কোনোটাতেই কিন্তু +88 মানে আপনার কান্ট্রি কোড দেওয়ার অপশন নাই।
এইখানে আমরা যেটা করবো, আমরা কাস্টমে যাব। এই যে নিচের অপশনটা কাস্টম, কাস্টম মানে কি বলেন তো? নিজের মতো করে কোনো কিছু সাজায় না। এখন কাস্টমে আইসা আমি এখন আবার ফোন নাম্বারটা নিজের মতো করে সাজাবো। এই যে টাইপ, দেখেন টাইপটা কি হবে, নাম্বার। আমার ফোন নাম্বার কি দেখতে এরকম হবে? হবে না। তাইলে আমি পুরাটাকে আমি সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে মুছে দেই। আমার ফোন নাম্বারটা কি রকম হবে? +88, কান্ট্রি কোড ম্যান্ডেটরি থাকবেই নাকি? থাকবে না এটা? জি। আমাদের ফোন নাম্বারের ডিজিট কয়টা থাকে বলেন তো? 11টা। 11টা। এখন আমি কি এইখানে কোনো ফোন নাম্বার কি স্পেসিফিক বসায় দিব, নাকি আমি একটা ফরম্যাট দিয়ে দিব যাতে আমি যে কোনো ফোন নাম্বার বসাইলে ওই ফরম্যাটে নিয়ে নিবে? কোনটা বেটার বা কোনটা পসিবল? এইটা কি এমন কোনোভাবে পসিবল যে এইখানে আমি ধরেন এইখানে টাইপের স্ট্রাকচারে আমার ফোন নাম্বার বসাই দিলাম, সেটিংসে ওকে দিলাম, পরে যখন আমি এখানে ফোন নাম্বারে ঘরে ফোন নাম্বার বসাবো, এখানে আমার ফোন নাম্বার দিলেও আপনার ফোন নাম্বার নিয়ে নিবে? এইরকম কি হবে? এটা কি সম্ভব? না না, এখন তো এটা সম্ভব না। সম্ভব না। এখন আমাদের ফোন নাম্বার হচ্ছে 11টা ডিজিট, তাহলে আমরা কি করতে পারি? আমরা এক্সেলকে বলে দিতে পারি +88 তুমি ম্যান্ডেটরি নিবা, সাথে 11টা ডিজিট নিবা, যত যাই হোক। এখন 11টা ডিজিট আমি কি করব? শূন্য বসায় দিব, 11টা শূন্য। 4, 6, 8, 10, 11। তাইলে কি হইলো? আমার ফোন নাম্বারটা এই ফরম্যাটে হবে, +88 এরপর 11 ডিজিটের ফোন নাম্বার। ওকে, জি। এখন ওকে দেই, দেখেন এখন ফোন নাম্বার বসাই। দেখেন আমি ফোন নাম্বারটা এইভাবে বসাইলাম, আগে বসাইছে কি হয়েছে, জিরোটা চলে গেছে, আগের জিরোটা। এন্টার দিলাম, দেখছেন? এখন কি ঠিক আসছে? আসছে? দেখেন আমি ফোন নাম্বার বসাই, এন্টার। এখানে বলেন তো, আমি তো জিরো দিছিলাম, কিন্তু জিরোটা কই গেল? 01828 যে লিখলাম নাম্বারটা, ফোন নাম্বার, জিরোটা কই গেল বলেন তো? বলতে পারবেন কেন চলে গেছে? কি হলো বলতে পারবেন না? হ্যালো? আচ্ছা, ফোন নাম্বারটা কি কতটুকু দেখছিলেন বলেন তো? ফোন নাম্বার দেখছিলাম যে আপনার ওই 11টা। +88 দিয়ে 11টা সংখ্যা শূন্য। হ্যাঁ। আচ্ছা আমি আবার দেখাই, এত কনফিউশন থাকার কিছু নাই। ধরেন হচ্ছে এই যে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, রেঞ্জটা কতটুকু সিলেক্ট করব? যতটুকুর মধ্যে আমি ভাই জানি। শেয়ার শেয়ার দেন নাই, শেয়ার করেন নাই। ওফো, সরি সরি। এখন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা দেখেন, আমার হচ্ছে ফোন নাম্বার বসবে একদম 38 নাম্বার রো পর্যন্ত, যেহেতু আমার ডাটাই এতটুকু, তাহলে আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম। নাম্বার সেটিংসে গেলাম, কাস্টমে গিয়ে আমি এই যে টাইপ,
টাইপের এইখানে আমি মেনশন করে দিব যে আমার ফোন নাম্বারটা আমি কেমন দেখতে চাই। +88 থাকবে কান্ট্রি কোড। যেহেতু বাংলাদেশে ফোন নাম্বার 11 ডিজিট, আমি এখানে 11টার শূন্য দিয়ে দিব, 11। সো আমি এক্সেলকে বলে দিলাম আমি যখনই ফোন নাম্বার ইনপুট দিব, আমি যেইভাবেই দেই না কেন তুমি এটাকে 11টা ডিজিট রাখবা এবং সাথে +88 রাখবা, এর বাইরে যাবা না। যদি কম হয় বা কি বেশি হয় তখন কি হয় এটা আমরা একটু দেখি। ওকে, এখন ধরেন আমি ফোন নাম্বার লিখি, ধরেন একটা ফোন নাম্বার লিখে এন্টার দিলাম, দেখেন +88 কিন্তু অটোমেটিক চলে আসছে, ফোন নাম্বারটাও ফোন নাম্বারের মতো হয়ে গেছে। কিন্তু এর আগে যখন আমরা কাস্টম ফরম্যাট করার আগে কি হয়েছিল, ফোন নাম্বার যখন দিচ্ছি প্রথমের জিরোটা চলে গেছিল, আবার +88 মানে কান্ট্রি কোড দিয়ে যখন দিছি তখন এটা ভেঙে দশমিক টশমিক এসে এটা যাতা অবস্থা হয়ে গেছিল। এখন দেখেন ফোন নাম্বার তো বসাইলাম, এখন ধরেন আমি আরেকটা র্যান্ডম ফোন নাম্বার বসাই, এন্টার দিলাম। এখন সেকেন্ড ফোন নাম্বারটায় দেখেন +88 এর পরে কি থাকে আমাদের নাম্বারে সবসময়, কি 01 দিয়ে শুরু হয় না? জিরোটা নাই, কেন নাই বলতে পারবেন? একটা সংখ্যা বেশি। কি কারণে বেশি, আমি কেন এটা এরকম হয়েছে, কারণ আমি তোকে বলে দিচ্ছি যে +88 দিয়ে এরপরে 11টা ডিজিট বসবে। এখন আমি ডিজিট বসাইছি 12টা, তাইলে একটা ডিজিট তো বেশি বসাইছি। তো যেহেতু আমি কাস্টম সেটিংস এর এখানে সব জিরো দিচ্ছি, তো এক্সেল কি করছে, জিরো গুলাকেই ডিফল্ট নাম্বার ধরে, যেহেতু ওই নাম্বারটা বেশি আসছে ও একটা জিরো বাদ দিয়ে দিছে, প্রথম জিরোটাই বাদ দিয়ে দিছে। আবার দেখেন আমি এখন ফোন নাম্বার বসাইতে গিয়ে ধরেন আমি এখন এন্টার দিলাম, এখন জিরো কয়টা আসছে দেখেন তো, একটার জায়গায় চলে আসছে আরো দুইটা, মানে এক্সট্রা দুইটা আসছে। কেন আসছে, কারণ কি, আমি ফোন নাম্বারের ডিজিট দুইটা কম বসাইছিলাম। বুঝতে পারছেন? আমাদের সংখ্যা যদি কম থাকে তাহলে কি জিরো আসবে? সংখ্যা যদি কম থাকে ও তাইলে ওই এক্সেল ওই সংখ্যাগুলোকে ফিল আপ করবে কি দিয়ে, জিরো দিয়ে। জিরো দিয়ে। কেন করতেছে দেখেন, আপনি এখানে ওকে কি দিচ্ছেন, জিরো। হ্যাঁ, তো ও তো এখানে 1 2 3 4 জীবন ও নিবে না। ও আমরা যেটা কাস্টম করবো সেটাই আসবে। হ্যাঁ, ওকে তো আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে তোমার ফরম্যাটটা এরকম হবে। এখন আমি যদি সঠিক নাম্বার বসাই তাইলে তো ও তো আর ওই বাড়তি জিরো তো নিবে না। কিন্তু আমি যদি নাম্বারের ডিজিট কম দেই, কম দেই, এখন এইখানে দেখেন আমার ফোন নাম্বারের ডিজিট 11টা, কান্ট্রি কোডের এখানে আছে 3টা প্লাস সহ আর কি, +88 মানে 3টা এখানে ক্যারেক্টার। তাইলে টোটাল কত, 11 আর 3 14টা ক্যারেক্টার বসবে। 14টার জায়গায় আমি যখন 12টা ক্যারেক্টার বসায় এন্টার দিতেছি, তাহলে বাকি দুইটা ও কি নিবে, জিরো। জিরো নিয়ে নেবে। তো ওই গ্যাপটাও জিরো দিয়ে ফিল আপ করতেছে। এখন দেখেন এইখানে আমি যদি র্যান্ডম শুধু ধরেন র্যান্ডম 0167 লেখা এন্টার দেই, ও 0167 তো নিল, বাকিগুলা ও ফিল আপ করবে কি দিয়ে, সব জিরো দিয়ে। সো আপনি যদি ভুল নাম্বার বসান আপনি ইজিলি ট্রেস করে ফেলতে পারবেন। সো ফোন নাম্বার কিভাবে ফরম্যাট করবেন বুঝতে পারছেন? জি হ্যাঁ। এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, ফ্র্যাকশনটা এখানে আসলে ওইরকম কিছুই না। ধরেন এখানে আপনি কিছু ডিজিট লেখেন, ধরেন হচ্ছে, ধরেন আমি এখানে 4টা ডিজিটই লিখলাম, এন্টার দিলাম। ফ্র্যাকশনটা কি দেখেন, অ্যাজ হাফ মানে হাফ। ওকে, এখন দেখেন এইখানে, এখন ফ্র্যাকশন মানে আমরা কি বুঝি বলেন তো, ভগ্নাংশ না, নিলাম ভগ্নাংশ। এখন ধরেন হচ্ছে 2/5, 2/5 লিখলে কি চলে আসছে দেখছেন, ডেট চলে আসছে।
দেখেন এইটা আমি দেই হচ্ছে 25.5, এইটাকে দিলাম এটা এত, এটা রাউন্ড ফিগারে থাকে। এখন দেখেন আমি পুরাটাকে সিলেক্ট করে এখন ফ্র্যাকশন দেই, এটাকে হাফ দেই, ওকে। দেখেন হচ্ছে ওই যে ফ্র্যাকশন মানে কি, আমার হচ্ছে ওই যে ভগ্নাংশ, দশমিকের পরে যেই অংশগুলা থাকবে, তো ভগ্নাংশ হইলেই তো দশমিকের পরে আসে নাকি? রাউন্ড ফিগার নাম্বার কি কখনো ফ্র্যাকশন হয়? ধরেন 25, এই নাম্বারটা কি ভগ্নাংশ নাম্বার? নাকি 25.50, মানে 25.50, এইটা ভগ্নাংশ নাম্বার? সো আপনার দশমিকের পরে যদি নাম্বার ডিজিট থাকে এবং আপনি এগুলাকে যদি ফ্র্যাকশন দেখতে চান, ধরেন এটাকে অ্যাজ টেন্স মানে 3/10, তাইলে এইভাবে শো করবে। মানে জিনিসটা হচ্ছে আপনি ভগ্নাংশ নাম্বার, দশমিক নাম্বার গুলাকে কিভাবে দেখতে চান সেই অনুযায়ী সে আপনাকে দেখাবে। সো এটা ক্লিয়ার সবাই? জি ভাই। তো আবার আপনি যদি পার্সেন্টেজ দেন, দেখেন ওই নাম্বার গুলাকে পার্সেন্টেজ করে ফেলবে, অনেক বিশাল বড় নাম্বার। সো এগুলাই হচ্ছে বেসিক্যালি ফ্র্যাকশন, পার্সেন্টেজ, ফোন নাম্বার ফরম্যাট, কারেন্সি ফরম্যাট, ডেট ফরম্যাট, এই যে ডেসিমেল ফরম্যাটটা আমরা দেখছি। আর একটা বেসিক একটা লাস্ট একটা জিনিস দেখাই, ধরেন সিরিয়াল নাম্বার, এইটার একটা ফাংশন আছে, ফাংশনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট এটার একদম বেসিক নাম্বারিংটা দেখাই। ধরেন আপনারা নাম্বার করেন কিভাবে? আচ্ছা এখানে আগে থেকেই ফরম্যাট করা, তো আমি এটাকে নর্মালি যেভাবে থাকে জেনারেল জেনারেল করলাম। দেখেন আমরা নর্মালি কি করি, আমরা যদি না বুঝি ম্যানুয়ালি টাইপ করতে থাকি এইভাবে, নাকি? জি এটাই তো করেন নাকি, যখন হচ্ছে আমরা একবারেই কিছু না জানি, তাই না? জি জি। জি ভাই। হ্যাঁ, যখন আমি একদমই কিছু জানি না তখন আমরা হচ্ছে এইভাবেই ম্যানুয়ালি টাইপ করি, কিন্তু দেখেন এইভাবে কিন্তু আমার অনেক সময় নষ্ট হয় এবং আমরা অনেক সময় নষ্ট করছিও এগুলা করে। কিন্তু দেখেন আমি এখন ওয়ান ওয়ান লিখে যদি এই যে নিচের কর্নারে ধরে টান দেই, কি আসছে দেখেন, সব ওয়ান নাকি? জি এখন আমি টান দেওয়ার পরে এই যে খেয়াল করছেন নিচেই যেটা বক্স আসে, যখনই যে কোনো হ্যাঁ। জায়গায় আমি টান দেই এই নিচে কিন্তু একটা অপশন আসে, এই অপশনটাকে বলে অটো ফিল অপশন। দেখেন এই যে ডেটটাকেও যখন আমি টান দিতেছি, টান দেওয়ার পরে দেখেন এই যে সিলেকশনের নিচে কিন্তু এটা আসছে অটো ফিল অপশন। তো জি এইখানেও যখন আমি টান দিতেছি, এইখানে কিন্তু এই যে অটো ফিল অপশনটা আসছে, এটাতে ক্লিক করলে দেখেন এখানে কি আছে, সিলেক্ট করা কপি সেলস। কপি সেল মানে কি, যেইখান থেকে আমি টান দিতেছি ওই ঘরে যা আছে ওইটাই বাকি সব ঘরে কপি করতেছে, তাই না? জি। একটা অপশন আছে ফিল সিরিজ, ফিল সিরিজে যখন ক্লিক করলাম দেখেন কি হচ্ছে, সব সিরিয়াল অনুযায়ী আসছে। সিরিয়াল অনুযায়ী নিয়ে নিচ্ছে। আর একটা করতে পারি, কন্ট্রোলে চাপ দিয়ে যদি আমি নিচে টান দেই, কন্ট্রোল, তাইলেও কিন্তু ওই ফিল সিরিজ আকারে 1 2 3 4 5 6 7 8 এইভাবে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারেন, ওয়ানের পরে টু দিলেন, দুইটাকে একসাথে সিলেক্ট করলেন, কর্নারে ডাবল ক্লিক করতে পারেন, লাস্ট পর্যন্ত নিয়ে নিবে। আবার ধরে যদি এমনিতেও টান দেন তাইলেও সিরিয়াল অনুযায়ী নিয়ে নেবে। তাইলে আপনার জন্য কনভিনিয়েন্ট কোনটা বলেন তো? ডাবল ক্লিক। ডাবল ক্লিক, তাহলে লাস্ট পর্যন্ত চলে যাবে, ক্লিক করেন, ফিল সিরিজ। এইটাও করতে পারেন, ওয়ানের পরে টু দেন, দুইটাকে একসাথে সিলেক্ট করেন, ডাবল ক্লিক দেন, তাইলে আর ওই ফিল সিরিজও এইখানে গিয়ে ফিল সিরিজে সিলেক্ট করারও দরকার নাই।
ক্লিয়ার? জি। এখন দেখেন 1 এর পরে যদি আমি 3 দেই, তাহলে 1 থেকে 3 মাঝে বাদ পড়তেছে কি? 2। একটা ডিজিট বাদ পড়তেছে না? জি। তাহলে সিকোয়েন্সটা কি হইলো? 1 এর পরে 3। লজিক্যালি তাইলে যদি আমি যাই 3 এর পরে, তাহলে কি আসবে? 5 না 5 হ্যাঁ, কারণ 1 এর পরে 3 একটা ডিজিট বাদ আছে সিকোয়েন্সটা আমার। এখন যদি ডাবল ক্লিক করি, দেখেন একটা করে ডিজিট বাদ দিয়ে গেছে না? জি। 1 এর পরে যদি 5 দেই, সিলেক্ট করে ডাবল ক্লিক করি, কয়টা করে ডিজিট বাদ হইছে মাঝখান থেকে? 4টা করে। 4টা করে। সো সিরিয়ালটা ক্লিয়ার সবাই? জি ভাই। এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ। তাইলে আজকে এতটুকুই দেখাবো। আগামীকালকে সিরিয়ালের একটা ফাংশন আছে, রো ফাংশন, ওইটা কালকে দেখাবো, ওইটা আর আজকে দেখাবো ওকে না। ওকে ভাই। আজকে যতটুকু করাইছি আমি শিট দিয়ে দিব, সেম জিনিসগুলো আপনারা একদম প্র্যাকটিস করবেন স্ক্র্যাচ থেকে, ঠিক আছে? জি ভাই। তাইলে আজকে হচ্ছে এতটুকুই থাক। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের বুধবার। বুধবার মনে হয় যে গভর্নমেন্ট হলিডে।